হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনবিএসটি ম্যাথ ক্লাস। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার লাস্ট টাইম সাজেশন থেকে আমরা আগের ক্লাসে যে অঙ্ক করব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অঙ্ক দিয়ে শুরু করব, কিন্তু আমরা আরো বেশ কিছু সহজ সরল প্রাঞ্জল সমস্যা দেখে নেব, যে সমস্যাগুলি তোমার পরীক্ষার হলে প্রশ্নপত্রে তুমি পাবে। তো আমি এই বইয়ের থেকে কাজের অংশ এবং কত সময় লাগবে বা কত জন দরকার হবে বা কত অংশ বাকি থাকবে এই বিষয়ের উপর অঙ্ক করেছিলাম আগের ক্লাসে। এই ক্লাসে আমি বলেছিলাম ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টাইপের সমস্যার কথা, সেটা হচ্ছে নারী এবং পুরুষের সমস্যা, যেখানে দুটো টাইপ থাকে। কটা টাইপ থাকে? দুটো। তো সেই দুটো টাইপের মধ্যে একটা হচ্ছে 5 জন পুরুষ বা 10 জন মহিলা। খেয়াল করবে, পরীক্ষার হলে এই জায়গাটা বারবার মনে রাখবে, সামান্য ভুল যেন না হয়, মনে রেখে দেবে আজকের কথা। বা 5 জন পুরুষ বা 10 জন মহিলা, এবং 5 জন পুরুষ ও 10 জন মহিলা। এই বা এবং ও এই দুটো থাকলে সম্পূর্ণ অঙ্কের মডেল চেঞ্জ হয়ে যায়। এবার দুটো অঙ্ক কিভাবে সমাধান করতে হয় সেটা আমাদের দেখে নিতে হবে। দেখো অঙ্কটা ভালো করে শুনবে, যে 5 জন পুরুষ বা 10 জন মহিলা একটি কাজ করে 8 দিনে। 6 জন পুরুষ ও 8 জন মহিলা কত দিনে ওই কাজটি করতে পারবে? পরের বার ও আছে, পরের বার ও থাকুক, আমার দেখার দরকার নেই, আমার প্রথমবার দেখতে হবে। এই প্রথমবারে বা কথাটার অর্থ হচ্ছে 5 জন পুরুষ যে কাজ করে বা 10 জন মহিলা সেই কাজটা করে। তাহলে এই 5 জন পুরুষ, এই যে 5 জন পুরুষ আর এই 10 জন মহিলা, এদের কাজ সমান। 5 জন পুরুষ করলে যা হবে, অথবা 10 জন মহিলা করলেও সেটা হবে। তার মানে কি দাঁড়ালো? 5 জন পুরুষ আর 10 জন মহিলা সেম সেম কাজ করছে, হয় 5 জন পুরুষ নাহলে 10 জন মহিলা। তাহলে কি ওরা সেম সেম? তো অর্থাৎ এখানে সম্পর্কটা পেয়ে গেছি, কতজন পুরুষ সমান সমান কতজন মহিলা, এই সম্পর্কটা পেয়ে গেছি। এটা ইজি, এটা পরীক্ষায় আসে, আসলে সবাই পারে, এটাও পরীক্ষায় আসে। এটা দেখো, 5 জন পুরুষ ও 10 জন মহিলা, মানে দুজন একসাথে কাজ করছে, কে কম কে বেশি আমি জানি না, এরা করলে 10 দিন সময় লাগে। আবার পরের বার বলেছে 15 জন পুরুষ ও 10 জন মহিলা ওই কাজটাই করতে 5 দিন সময় নেয়। তাহলে এই ক্ষেত্রে যখন 10 দিন সময় লাগলো, এই 5 জন পুরুষ আর 10 জন মহিলা কে কতটুকু কাজ করেছিল আমি জানি না, আবার এখানেও কে কতটুকু করবে তাও জানি না। তাহলে একজন পুরুষ অথবা একজন মহিলা কাজটি, সম্পূর্ণ কাজটি কতদিনে করবে, এই সমস্যার সমাধান করাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই বলে অসম্ভব, কিন্তু সম্ভব। এটা পরীক্ষায় এসেছিল 2017-18 সালে, অর্থাৎ আসতে পারে। যদি আসে কিভাবে সমাধান করব একটু মনোযোগ সহকারে হাতের সামনে খাতা পেন রেখে দেখে নাও, তারপরে এখান থেকে আমরা এই বই থেকে অনেকগুলি সমস্যার সমাধান করব আজ। তো দেখো এক্ষেত্রে কি হচ্ছে, আমি তো জেনেই গেছি 5 জন পুরুষ মানে, এই যে 5 জন পুরুষ, 5 জন পুরুষ সমান সমান 10 জন মহিলা, এটা তো জেনেই গেছি। তাহলে 6 জন পুরুষ মানে কতজন মহিলা? একজন পুরুষ মানে হচ্ছে 10/5, 6 জন মানে হচ্ছে 6 সমান সমান 12 জন মহিলা। তাহলে 6 জন পুরুষ মানে কতজন মহিলা? 12 জন মহিলা। তাহলে 10 জন মহিলা যদি কাজ করে 8 দিন সময় লাগে, আর এখানে 6 জন পুরুষ এবং 8 জন মহিলা, অর্থাৎ 12 জন মহিলা প্লাস 8 জন মহিলা ইকুয়াল টু 20 জন মহিলা। 20 জন মহিলাকে আমি কনভার্ট করে নিতে পারি। আমি তো জেনে গেছি 5 জন পুরুষও যা কাজ করে 10 জন মহিলাও সেই কাজ করে। তাহলে আমি পরের বার এখানে 6 জন পুরুষ যখন কাজ করতে আসছে, এদের বললাম ভাই দাঁড়াও, কাজে হাত দিও না, তোমরা চলে যাও, আমি মহিলা কর্মী দিয়ে কাজ করাবো। তখন একজন বলল যে তাহলে ওই যে 6 জন পুরুষ যে চলে গেল, আমি এখন কতজন মহিলা আনলে সেম সেম কাজ করতে পারবে? তুমি জানো না, হিসাব করে বলে দিলাম 12 জন। তাহলে 12 জন মহিলা নিয়ে আসো, আর এই 8 জন তো ছিলই, এদের তো আর তাড়াইনি, তাড়িয়েছি কাদের? এদের। তাহলে এরা চলে গেছে, হাট বাড়ি যা, মহিলা নিয়ে আসবো 12 জন। আর এরা তো ছিল বসে, এদের তো আর বাড়ি পাঠায়নি, তাহলে এরাও থাকলো 20 জন। তাহলে 10 জন করে 8 দিনে,
10 জন করে 8 দিনে, 1 জন করে বেশি দিনে, আর 20 জন করে কম দিনে, 4 দিনে। 4 দিনে করবে। কত সহজে হয়ে গেল, মজা করার কিছু নেই। এত সহজটা এবছর হয়তো নাও আসতে পারে। এর পরেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি 70% সম্ভাবনা থাকে আসার, এটা থাকবে 99% সম্ভাবনা আসার মতো। এটা 10 জন পুরুষ ও 10 জন মহিলা একটি কাজ 10 দিনে করে। এবার এক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে একজন পুরুষ একদিনে এক্স অংশ কাজ করে, আর একজন মহিলা একদিনে ওয়াই অংশ কাজ করে। বহুবার আমি এই অঙ্ক করিয়েছি। একজন পুরুষ একদিনে করে, একদিনে, ওটা অফ করে রাখো, একদিনে করে এক্স অংশ। আর এখানে লিখে রাখলাম একজন একজন মহিলা একদিনে করে ওয়াই অংশ। এটা আমাকে নোট করে রাখতে হলো। তাহলে একজন পুরুষ একদিনে কত অংশ কাজ করতে পারে। এবার দেখো এখানে বলেছে 5 জন পুরুষ 10 দিন কাজ করেছে। তাহলে 5 জন পুরুষ একদিনে করে 5x অংশ, আর 5 জন পুরুষ 10 দিনে কতটুকু করে 50x অংশ। এটা বোঝা গেল যে এই 5 জন পুরুষ এই 10 দিনে ওই কাজের মধ্যে কত অংশ কাজ করেছিল। এবার একজন মহিলা একদিনে কাজ করে ওয়াই অংশ, এই 10 জন মহিলা কি করবে 10y অংশ কাজ করবে। এই 10 জন মহিলা আবার কতদিন ধরে কাজ করছে এখানে 10 দিন ধরে। তাহলে এই 10 জন 10 দিন ধরে করলে ইন্টু 10 সমান সমান 100y অংশ কাজ করবে। এবার দেখো এই জায়গাটা লক্ষ্য করো, 5 জন পুরুষ আর 10 জন মহিলা এরা 10 দিন ধরে যে পরিমাণ কাজ করেছে, এই 50x অংশ আর 100y অংশ, এই দুটো মিলে তো পুরো কাজ শেষ হয়ে গেছে। আর পুরো কাজ মানে কত 1 অংশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 50x প্লাস 100y ইকুয়াল টু 1 অংশ কাজ। পুরো কাজ, সম্পূর্ণ কাজ তো এটা 1 অংশ। আবার 15 জন পুরুষ, এখানে যদি 15 জন পুরুষ দিতাম, 15 জন পুরুষ কত দিনে করতে পারে, 10 জন মহিলা 5 দিনে করতে পারে। তাহলে 15 জন পুরুষ একদিনে কতটুকু করে 15x, আর 5 দিনে করে 5 15 75x অংশ কাজ করে। এই 75x অংশ কাজ করে 5 জন পুরুষ কত দিনে, 5 জন পুরুষ করতে পারে 5 দিনে করতে পারে। তাহলে এবার 5 জন পুরুষের 5 দিনের কাজ করার অংশটা বের করলাম। আর এই 15 জন পুরুষের সাথে কতজন মহিলা আছে 10 জন মহিলা আছে। তাহলে এই 10 জন মহিলা 5 দিনে কতটুকু করে 50y অংশ কাজ করে। কত অংশ কাজ করে 50y অংশ। তাহলে এবার এই 15 জন পুরুষ আর 10 জন মহিলা এরা 5 দিন ধরে কত অংশ কাজ করেছে, এরা করেছে 75x প্লাস 50y। এটাও কিন্তু পুরো কাজ, সম্পূর্ণ কাজ, এটাও 1 অংশ কাজ, তাই না? এরা যে কাজটা করেছে, এরা 5 দিনে যে কাজ করেছে সেটা পুরো কাজটা করে ফেলেছে। আবার এরা 10 দিনে যা করেছে সেটাও পুরো কাজ। তাহলে এরা দুজনে মিলে 10 দিনে করেছে 50x প্লাস 100y অংশ, আর এরা দুজনে, এর যে দুজন টিম, এরা 5 দিনে ওই 1 অংশ কাজই করেছে। তাহলে এরা 1 অংশ করেছে। তাহলে এটা সমান সমান 1 অংশ, এটা সমান সমান 1 অংশ। তাহলে এটা আর এটা সমান বলা যায়। তাহলে এখানে কত আছে, এখানে আছে 75x প্লাস 50y সমান সমান 50x প্লাস 100y। এখান থেকে 50 এখানে বিয়োগ করলে 25x সমান সমান 50y। তাহলে x ইকুয়াল টু 50y বাই 25 সমান সমান 2y। তাহলে একজন পুরুষ একদিনে যেটুকু কাজ করে, হ্যাঁ, তার অর্ধেক কাজ একজন মহিলা করে। অর্থাৎ দুজন মহিলা যা কাজ করে একজন পুরুষ সেই কাজ করে। সম্পর্কটা পাওয়া গেল। এবার এই সম্পর্কটা বের করাটাই হচ্ছে এই জায়গাটায় কঠিন। এরপরে তো কোনো ব্যাপার না। এরপরে কি হচ্ছে, 5 জন পুরুষ মানে কত 10 জন মহিলার কাজ, আর 10 জন মহিলার কাজ 20 জন মহিলার কাজ। অথবা 10 জন মহিলার কাজ মানে 5 জন পুরুষের কাজ। তাহলে 5 জন পুরুষ আর 5 জন পুরুষ 10 জন পুরুষের কাজ হচ্ছে 10 দিন। তাহলে 10 জন পুরুষ 10 জন পুরুষ
এক অংশ কাজ করে কত দিনে? 10 দিনে। তাহলে একজন পুরুষ কত দিনে করবে? 10 × 10 = 100 দিনে করবে। যদি ওই কাজটা একজন পুরুষকে করতে দেওয়া হতো তাহলে তার টোটাল 100 দিন সময় লেগে যেত। এরপরে আমরা এই বইয়ের পরবর্তী যে দাগ নম্বরগুলো আছে, এই যে দুটো অঙ্ক করলাম, এই দুটো অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে কোনো ক্রমে যদি এই চ্যাপ্টার থেকে অঙ্ক এবার আসে আর এই অঙ্কর পরের অঙ্কটা যদি আসে, তুমি কিন্তু চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। পুরুষ এবং মহিলার মধ্যে ও দিয়ে যখন অঙ্ক হবে, বা দিয়ে হলে কোনো সমস্যা নেই, যদি ও দিয়ে অঙ্কটা হয় তাহলে কিন্তু অঙ্কটা বেশ কঠিন এবং জটিল হয়ে যায়। তখন তোমাকে পুরুষ একদিনে করে এক্স অংশ এবং একজন মহিলা একদিনে করে ওয়াই অংশ, এইভাবে তুমি ধরে নেবে। একজনের ক্ষেত্রে যেটুকু হলো 5 জনের ক্ষেত্রে কতটুকু হবে, একদিনে যেটা হয় 10 দিনে কতটুকু হবে, এইভাবে তোমাকে এক্স আর ওয়াই সম্বলিত দুটো মান, দুটোরই মান বেরোবে এক অংশ এক অংশ। ডান পাশে দুটোই যখন এক অংশ থাকবে তখন আমি বাম পাশের দুটোকে কি করতে পারবো? সমান ধরে নিতে পারবো। আর ডান পাশের দুটোকে যখন আমি সমান ধরে নেব তখন বাম পাশের দুটোকে সমান ধরে নিলে তাদের মধ্যে এক্স এবং ওয়াই এর মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে যাবে। এক্স ওয়াই এর কত গুণ অথবা কত ভাগের 1 ভাগ সেটা বের করে নিতে পারবো। তাহলে অঙ্ক করা সহজ হয়ে যাবে আমার। এবার আসবো বইয়ে। এবার বইয়ে দেখো আছে 128। একটি বস্তুর ধার্য মূল্য হলো 600 টাকা। 128 দাগের অঙ্কটা দেখো, 128 দাগ। একটা বস্তুর ধার্য মূল্য হচ্ছে 600 টাকা, তার উপর 25% ছাড় দেওয়া হলো, 30 টাকা ক্ষতি হলো। তাহলে 600 টাকা, এই টাকাটা হচ্ছে ধার্য মূল্য অর্থাৎ লেখা ছিল। এর উপরে কত পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করেছো? 25% ছাড় দিয়েছো। তাহলে 100%-এর থেকে 25% কমে গেলে 75% আমি বিক্রি করেছি। তাহলে এর 75% সমান সমান কত? তাহলে 5 ছক 30, 6 7 42 আর 3 45, 450 টাকা। এবার 450 টাকায় বিক্রি করাতে আমার ক্ষতি হয়ে গেছে, 30 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে আমার আরো বেশি দাম ছিল 480 টাকা। এই 480 টাকা এটা ছিল আমার অরিজিনাল দাম। তাহলে আমার কেনা দাম ছিল কত? 480 টাকা। এরকম অঙ্ক যদি আসে তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় এবং এই ধরনের সমস্যার সমাধান কিন্তু পরীক্ষার হলে নির্ভুলভাবেই করতে হবে। চলে যাব পরবর্তী আরেকটি সমস্যায়, 130 দাগে চলে যাব। 130 দাগে বলছে 72টি বস্তু বিক্রি করা হলো। 72টি বস্তু বিক্রি করে আমার একটা ক্ষতি হলো। কি পরিমাণ ক্ষতি হলো? 8টি বস্তুর বিক্রয় মূল্যের সমান ছিল ক্ষতির পরিমাণটা। তাহলে ক্ষতির শতকরা হার কত? তাহলে এবার এখানে দেখো, এখানে কিন্তু বলেনি বিক্রয় মূল্যের সমান ছিল। তাহলে বিক্রয় মূল্যের সমানে যদি ক্ষতি হয় তাহলে কিন্তু সমস্যার সমাধান করাটা টাফ হয়ে যাবে। আমি ক্রয় মূল্যের সমানে যদি হতো তাহলে আমি খুব সহজে বলতে পারতাম। অঙ্কটাকে আমি ক্রয় মূল্যের সমানে ধরে যদি করি তাহলে অঙ্কটা মানে খুব সহজ হয়ে যাবে। এবার যেহেতু কোনো শতকরা হার দেওয়া নেই, বিক্রয় মূল্যের উপরে বলেছে, তাহলে 100 কত দাগ এটা? 130 দাগ। বলছে আমি 72টা জিনিস ধরে নিলাম, 72টা জিনিস বিক্রি করতে পারবো কত টাকায়? 72 টাকায়। এটা আমি ধরে নেব 72টা 72 টাকায়। তাহলে 8টা কত টাকায় বিক্রি করব? 8 টাকায়। এবার 72টা জিনিস 72 টাকায় বিক্রি করেছি এবং তাতে আমার বিক্রি করা হলো, কিন্তু তাতে যে ক্ষতি হলো সেটা 8টি ওই বস্তুর বিক্রয় মূল্যের সমান ছিল। এবার 8টি বস্তু বিক্রয় করেছি 8 টাকায়, তাই তো? তাহলে 72 টাকা বিক্রয় মূল্য, এর উপরে আমার 8 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে আমার কত টাকা কেনা দাম ছিল? কেনা দাম কত ছিল বলো? 72 টাকায় বিক্রি করেছি আর 8 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমার কেনা দাম হচ্ছে 72-এর সাথে 8 যোগ করে দেবো, 80 টাকা। 80 টাকা আমার কেনা দাম। 80 টাকার মধ্যে আমার কত ক্ষতি হয়েছে? 8 টাকা ক্ষতি হয়েছে। তাহলে যত ক্ষতি হয়েছে বাই যার মধ্যে ইন্টু 100%, 10% ক্ষতি হয়েছে। দেখো কোথাও আছে কিনা 10%? বি অপশনে আছে।
কিন্তু আমি যত সহজে অঙ্কটা করলাম, অঙ্কটা এত সহজ নয়। এই অঙ্কটা ডেফিনেটলি এত সহজ অঙ্ক হওয়া সত্ত্বেও অধিকাংশ স্টুডেন্ট ভুল করে ডি অপশনটা করবে। কিভাবে করবে? 72টার মধ্যে 8টায় ক্ষতি হয়েছে, 8টার দাম 8 টাকা, 72টার দাম 72 টাকা, তাহলে যত টাকা ক্ষতি হয়েছে যত টাকার মধ্যে ইন্টু 100% করলে হবে 9, তাহলে 100/9%। ডি অপশন। 99% স্টুডেন্ট, 99% ছাত্রছাত্রী এটাতে করবে এবং তারা ভুল করবে। তাহলে এই জায়গার ব্যাখ্যাটা আমি যদি জেনে রাখি, আমার ব্যাখ্যাটা জানা থাকলে আমার কিন্তু অঙ্কটা ভুল হবে না। ব্যাখ্যাটা কি? আমার তো বিক্রয় মূল্য বলেছে, তাহলে আমি 72টা বিক্রি করেছি 72 টাকায়, তার মধ্যে 8টা কয় টাকা বিক্রি করেছি? 8 টাকায়। 8টার বিক্রি মূল্য যে টাকাটা ছিল 8 টাকা, ওই 8 টাকা আমার ক্ষতি হয়ে গেছে। আমি বেচেছি কত? 72 টাকায়, তারপরেও আমার ক্ষতি হয়েছে 8 টাকা। তাহলে আমার কেনা ছিল কত? 80 টাকায় কেনা ছিল। তাহলে 80 টাকায় কেনা ছিল, 80 টাকার মধ্যে ক্রয় মূল্যের মধ্যে সবসময় লাভ লস হয়, তাহলে 80 টাকার মধ্যে আমার 8 টাকা ক্ষতি হয়েছে। এই জায়গাটা যে বুঝে যাবে তার 10% আসবে, আর যে বুঝতে পারবে না তার ক্ষেত্রে কি হবে? 100/9% আসবে, তার ভুল হয়ে যাবে। এবার আসবো পরবর্তী সমস্যা 131। 100 থেকে 130 পর্যন্ত কতগুলি 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে? তাহলে 100 থেকে 100 কত আছে? 100 থেকে 130 পর্যন্ত। তাহলে 100 থেকে 130 পর্যন্ত, এখানে 30 দ্বারা বিভাজ্য বলাতে অঙ্কটা সহজ হয়ে গেল। যদি বলতো যে 10 দ্বারা বা 15 দ্বারা বা 12 দ্বারা, তাহলে কি হতো? আমি এটাকে 12 দ্বারা করে বোঝাচ্ছি। 100 থেকে 130 পর্যন্ত 12 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি আছে? তাহলে আগের ক্লাসেও আমি এটা বলেছিলাম যে কি, এটাকে 12 দিয়ে ভাগ করে দাও। 100কে 12 দিয়ে ভাগ করতে গেলে কত হয়? 8 12 96, 9 12 108। তাহলে 8 12 যদি 96 হয়, এর 9 নম্বর গুণিতক 100-র পরে। একে ভাগ করো। গতকালকে আমার এই জায়গায় একটা ভুল হয়েছিল, ভাগ করে যে সংখ্যাটা হয়েছিল আমি সেই সংখ্যার আগের সংখ্যা নিয়েছিলাম, এখানে সেটা হবে না। দেখো 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 12কে 12, 1 10, আর যাচ্ছে না, 10 12 120। এই যে 120, 10 12 120, এই 10 12 120, 12-র পরে 11 দিয়ে যখন করব, 12 × 11 করলে কত হয়? 132 হয়, সেটা 130-এর বাইরে বেরিয়ে যাচ্ছে এইটা। তাহলে আমার 10 নম্বর পর্যন্ত কিন্তু আমার গুণিতক এই 130-এর মধ্যে আছে। গতকালকের অঙ্কটা কি করেছিলাম? তার আগেরটা ধরে ফেলেছিলাম, কিন্তু না, পরবর্তীতে তোমরা বলেছো স্যার ওখানে তো এই 10 নম্বর যেটা হচ্ছে এটাও এর মধ্যে থাকছে। তাহলে 9 থেকে 10, তাহলে কত হলো? 9 আর 10 দুটো হয়ে গেল। তাহলে 100 থেকে 130-এর মধ্যে 12-র গুণিতক কটা আছে? 9 12 108, 10 12 120। এখানে সংখ্যাটা আরেকটু বাড়িয়ে দিয়ে, রেঞ্জটা বাড়িয়ে দিতে হয়। 185 বা 90 বা 280 এরকম করে দিতে হয়। তাহলে নিয়মটা কি? এক্ষেত্রে প্রথম সংখ্যাটারে ভাগ করব, ভাগ করে যেটা পাবো তার পরের যে সংখ্যাটা সেটা হবে সেই গুণিতকটা এর পরে গিয়ে দাঁড়াবে, আর দ্বিতীয় সংখ্যাটাকে ভাগ করব, যা পাবো তা সেটা পর্যন্ত এর মধ্যে আছে, তার পরেরটা বাদ যাবে। তাহলে প্রথমটাকে ভাগ করে যা পাবো তার পরের সংখ্যা থেকে দ্বিতীয়টাকে ভাগ করে যেটা পাবো সেই পর্যন্ত গুণিতক আমি যোগ করে দিলে বা সেই কয়টা গুণে ফেললে আমার হয়ে যাচ্ছে। এবার চলে যাব 132 দাগে। একটি চাকার ব্যাস 49 সেমি, কতবার চাকাটিকে ঘুরতে হবে 770 মিটার যাওয়ার জন্য? তাহলে 770 মিটার যাবে, চাকার ব্যাস যদি জানা থাকে, তাহলে চাকাটা যদি একবার রোল করে তাহলে সে কত দূর পর্যন্ত যায়? এই জায়গাটা আগে বোঝো। একটা চাকাকে যদি ঘুরতে হয় তাহলে সে একবার ঘুরলে কতটুকু পরিমাণ যেতে পারে? তার নিজের যে পরিধি থাকে সেই পরিধি যতটা হয় ততটুকু পরিমাণ সে যেতে পারে। দেখো এই একটা চাকা এখান থেকে ঘুরতে শুরু করলো, পুরোটা ঘুরে এইটা বিন্দুটা ঘুরে এসে আবার এখানে যখন আসবে তাহলে কত কি হলো? পরিধি হলো। তাহলে এবার ঘোরাও, ঘুরলে এই বিন্দুটা এসে এখানে গিয়ে মিলিত হচ্ছে। এটা ঘুরছে, এদিকে যখন ঘুরতে থাকবে তখন এই বিন্দুটা এসে মিলিত হবে কোথায়? এর যা পরিধি ছিল সেই পরিধি যতটা ততটা যাওয়ার পরে। তাহলে ব্যাস জানি, ব্যাস আমি জানি, ব্যাস হচ্ছে 49, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ইকুয়াল টু 49/2। এবার পরিধি কত? 2 × π × r,
তাহলে 2 ইন্টু 22-এর 7 ইন্টু 49-এর 2, 2 কাটলাম, 7 দিয়ে কাটলাম, 7 7 49, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, এত মিটার বা সেন্টিমিটার যেটাই বলবে সেটা। এখানে সেমি বলেছে, তাহলে এখানে সেমি করে দিলাম। 154 সেন্টিমিটার, 154 সেন্টিমিটার ঘুরবে কতটুকু? একবার পাক খেলে। তাহলে এবার 770 মিটার যেতে তার কত সময়, কতবার ঘুরতে হবে? 770/154 হয়ে গেল। ভাগ করলে যত হবে সেটা। এ পূর্ণ সংখ্যায় যদি না হয় তাহলে কতবার সেটা তুমি করে নেবে। আচ্ছা 700 মিটার বলেছে, মিটার বললে এক কাজ করব, সেন্টিমিটারে নিয়ে যাব এটা। এবার 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 দিয়ে কাটলে 22 হচ্ছে, 7 দিয়ে কাটলে 11 হচ্ছে, 11 দিয়ে কাটলে 10 হচ্ছে, 11 দিয়ে কাটলে 2 হচ্ছে, এটা দিয়ে কাটলে 5 হচ্ছে। তাহলে 500 বার। কতবার ঘুরবে চাকাটা? 500 বার ঘুরতে হবে, এই অপশনে আছে। 34 দাগে কোন সংখ্যার 25% 68? একদম একটুখানি অঙ্ক, অঙ্কটা কি বলেছে? কোন সংখ্যার 25% 68? তো সেই সংখ্যাটা কত? তো আমি সংখ্যাটা যদি না জানি, আমি সংখ্যাটাকে কি ধরে নিতে পারবো? এক্স ধরে নিতে পারবো। যে কোনো একটা সংখ্যা আছে, তার 25% ইকুয়াল টু 68 যদি হয়, তাহলে সেই সংখ্যাটা কত? তো আমরা এমনি অঙ্কটা করার পরে কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো 68 4 গুণ করলে সেই সংখ্যাটা পাওয়া যায়। 68 4 গুণ করলে, কারণ সেই সংখ্যার 25% যদি 68 হয়, সেই সংখ্যাটা হচ্ছে এক্স, এর 25% যদি 68 হয়, তাহলে এর 100% মানে 25-এর 4 গুণ, এর 4 গুণ করলেই হয়ে যাবে। তা আমরা সেটা করব না। এক্স ইকুয়াল টু 68 ইন্টু 100 ভাগ 25, এই দেখো 4। তাহলে 4 8 32, 4 6 24, এত 272 হলো। 272-এর 25% 68 হয়। এরপরের অঙ্কটা হচ্ছে 138 দাগে একই ভাগশেষ রেখে কোন বৃহত্তম সংখ্যা 43, 91 ও 183 প্রত্যেকটিকে ভাগ করতে পারবে? অঙ্কটা কিন্তু এই লেভেলের যত অঙ্ক আছে তার মধ্যে স্টাফ অনেক কঠিন। এই অঙ্কটা কেন কঠিন হলো জায়গাটা বুঝে নাও। এই অঙ্কটাই এবার পরীক্ষায় আসবে, আর এর অনুরূপ যে অঙ্কটা আসে পরীক্ষায় অন্যান্য বছর, সেটাও আমি বলে দিচ্ছি। পরীক্ষার হলে গিয়ে দেখে নেবে যে সেটা আসলে তুমি কি করতে আর এটাতে কি করতে হবে। এখানে দেখো বলছে যে ভাগশেষ 43, আর আছে 91, আর আছে 183। এই তিনটে সংখ্যাকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে? যদি এই কথাটা বলা থাকতো তাহলে আমি কি করতাম, এখান থেকে 3 বিয়োগ করে 40 পেলাম, এখান থেকে 3 বিয়োগ করে কত পেলাম? 88 পেলাম, এখান থেকে 3 বিয়োগ করে পেলাম 180। এবার এদের গসাগু নির্ণয় করে দেব, 40, 88 আর 180। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 10 40, 4 22, 4 দিয়ে 4 2 4 16, 2 20, 4 5 20, আর যাচ্ছে না, আর তিনটেকেই ভাগ করা যাচ্ছে না। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটি হলো 4। এবার এ কথা তো বলেনি প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, এই কথাটা বলা থাকলে যতটা সহজ হতো, এবার ততটাই কঠিন করে দিয়েছে। একই ভাগশেষ রেখে এই ভাগশেষটা 3 ভাগশেষ, 3 ভাগশেষ, 3 ভাগশেষ, ভাগশেষ কত সেটা বলেনি, বলেছে ভাগশেষ একই পরিমাণ থাকবে, তাহলে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? তাহলে এবার আমাকে এখানে অপশন দেখতে হবে। তখন 5 দিয়ে এটাকে ভাগ করলে কত অবশিষ্ট থাকে, এটাকে করলে কত অবশিষ্ট থাকে, অপশনগুলো আমাকে দেখে করতে হবে। 10 দিয়ে, 15 দিয়ে, বা যা যা বলবে এখানে, 4 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে। তো আমি এখানে 4 দিয়ে ভাগ করে প্রথমে দেখবো যে 3 অবশিষ্ট থাকছে, এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 4 16, 2 23, 4 5 20, এখানেও 3 অবশিষ্ট থাকছে, এখানেও 3 থাকছে। এটাকেও তখন 4 দিয়ে ভাগ করে দেখবো 3 অবশিষ্ট থাকছে। আর কোনোটা দিয়ে কি ভাগ করলে এরকম 3 অবশিষ্ট প্রতিবার থাকছে কিনা সেটা একবার চেক করে নেব। তো এক্ষেত্রে আমাকে এই উল্টো পথে হাঁটতে হবে, অপশনগুলোকে দেখে আমাকে ভাগ করে একটু সময় নষ্ট করে বলতে হবে যে কোনটা হবে। আর আগের ক্ষেত্রে যেটা বললাম, 3 অবশিষ্ট যদি প্রতি ক্ষেত্রে থাকে তাহলে তো আমি 3 বিয়োগ করে দিতে পারছি। এছাড়া যদি একই ভাগশেষের কথা বলে, ভাগশেষটা কত এটা না জানলে আমি কাকে বিয়োগ করব? এক্স কে বিয়োগ করব? করা সম্ভব হবে না, অনেক কঠিন হয়ে যাবে। এরপরে চলে আসবো
6টি ঘড়ি যথাক্রমে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড অন্তর অন্তর বাজে। 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে? তো এই তো লসাগু করতে হয় আমরা জানি। 139 দাগে যেটা আছে 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12, 2 দিয়ে কাটলে হয় 1 2 3 4 5 6, আবার 2 দিয়ে কাটলে 1 1 3 2 5 3, আবার 3 দিয়ে কাটলে 1 1 1, 2টা থেকে যাবে, 5টা থেকে যাবে, 3 কেটে যাবে, 1 হয়ে যাবে। 5 দুগুণী 10, 3 3 4 12 আর 10 120। তাহলে 120 সেকেন্ড, 120 সেকেন্ড বাদে বাদে তারা বাজবে। 120 সেকেন্ডে কয় মিনিট হয়? 2 মিনিট হয়। তাহলে তারা একবার বাজবে, একবার বাজার পরে 2 সেকেন্ড পর আবার বাজবে, 4 সেকেন্ডে আবার বাজবে। তাহলে প্রতি 2 সেকেন্ড অন্তর অন্তর যদি বাজে, 2 মিনিট অন্তর অন্তর, তাহলে 30 মিনিটে 15 বার একসাথে বেজে উঠবে। প্রতি 2 মিনিট বাদে বাদে তারা একসাথে বাজতে থাকে। তাহলে এক্ষেত্রে 30 মিনিটে কতবার বাজবে? 15 বার একসাথে বেজে উঠবে। এরপরে 140 দাগে দেখো 25 15 40 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এক্ষেত্রে আগে আমাকে জানতে হবে 15 25 40 75, 15 25 40 75 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সবচেয়ে ছোট সংখ্যা কত সেটা আগে নির্ণয় করো। তাহলে 5 দিয়ে করলে 3 5 8 5 15 75, 5 দিয়ে করলে 3 1 8 3 5 15, 5 দিয়ে করলে 3 দিয়ে করলে 1 1 1 8 থাকছে। তাহলে এখানে 5 5 25, 8 25 200, 3 দুগুণী 600, সংখ্যাটা হচ্ছে 600, যাকে ওই সব কটা দিয়ে ভাগ করা যায়। এবার বলছি 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যেটা এগুলো দ্বারা বিভাজ্য, এই কটা দ্বারা বিভাজ্য, তারা 600 দ্বারাও বিভাজ্য হয়। অর্থাৎ 600 দ্বারা বিভাজ্য যত সংখ্যা পাবো তারা এগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সেই সংখ্যাটা নির্ণয় করব কিভাবে? এই 600 দিয়ে একে ভাগ করে দেব। 600 দিয়ে করলে 600 হলো, আর এদিকে 399 থাকলো, 5 ছক 30, থাকছে 9 0 900, কিরকম হলো? এখানে 600 থাকলে 300, এই যে 6 ছক 36, 6 ছক 36, তাহলে 390। এই 390 বাড়তি থাকছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 600 দিয়ে ভাগ করলে 390 আমার বাড়তি থাকে, বা 399 আমার বাড়তি থাকে। এখানে 99 আছে, এখানে 600-র পরে এখানে একটা 9 আছে, তাহলে এখানে 9 হলে 399 আমার বাড়তি আছে। তাহলে আমার এই 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা তার থেকে আমার 399 বিয়োগ করে দিতে হবে। এই 9600, এটাই হবে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, যা 600 দ্বারাও বিভাজ্য, ওই সংখ্যাগুলো দ্বারাও বিভাজ্য। কোথাও পাওয়া গেছে 9600, সি অপশনে পাওয়া গেছে। তাহলে 140 দাগ পর্যন্ত আমরা যে সমস্যাগুলি পেলাম, এই সমস্যাগুলি কিন্তু জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 140-এর পরে আমাদের 250 পর্যন্ত আরো 110টা অঙ্ক থাকলো। আগামী 4 দিনে পরীক্ষার আগে এই 250টি অঙ্ক আমরা শেষ করব লাইভ ক্লাসের মাধ্যমে। আর এই 250টা অঙ্কের মধ্যে থেকে 20টা অঙ্ক যেটা পরীক্ষায় তুমি পাবে, তার ম্যাক্সিমামটাই এর মধ্যে লুকিয়ে থাকবে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা 141 থেকে শুরু করব। যে কটা করা হলো এই অঙ্ক কটাকে আবার তোমরা খাতায় করো এবং প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে নাও। মক টেস্ট চলছে, আজকে মক টেস্ট হয়ে গেল 26 নম্বর। এই মক টেস্টে তোমাদের যার যেখানে ভুল গেছে আবার পরীক্ষা দাও, ওএমআর শিটে পরীক্ষা দাও। 100 পেতে হবে সবাইকে সব কটা পরীক্ষাতে। পরবর্তী ক্লাসে আমরা তাহলে পরবর্তী অঙ্কগুলো করব।